নমস্কার বন্ধুরা, ভিডিও শুরুতেই আমার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটি ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করছি আজকের দিনটা আপনারা 100% এনজয় করবেন এবং বছরের প্রত্যেকটা দিনই আজকের মতন এনজয়মেন্টের সাথে আপনাদের কাটুক। চলুন আজকের এই বছরের প্রথম দিনে আমি আপনাদের সাথে ইন্ডিয়ার শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে 2.0 এক্সপেনশনের কারণে গভর্নমেন্টের অ্যাভারেজ 2.35 লাখ ক্রোড় রুপিস বিশাল বড় বুম আসতে চলেছে, যে কারণে ইন্ডিয়ার শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির ডাইরেক্ট কোম্পানিগুলো এবং স্পেসিফিকলি যে সমস্ত ছোট ছোট বা মিড রেঞ্জের অ্যান্সিলারি শিপ বিল্ডিং কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর উপর আমাদের ফোকাসে রাখা উচিত এবং এই 2.0 ডেভেলপমেন্টের জন্য কি কি লেটেস্ট চেঞ্জেস এই ইন্ডাস্ট্রিতে আসতে চলেছে বা কেন এই ইন্ডাস্ট্রিতে 2025-এর তুলনামূলকভাবে 2026, 27, 28-এ একটা বড় ইন্ডাস্ট্রির আউটলুক বা পজিটিভ সেন্টিমেন্ট আসতে চলেছে, সেই ইনফরমেশনগুলো যদিও এক মাস আগে একটি ভিডিওতে আমি ইনডেপথ অ্যানালাইসিসে আপনার সাথে প্রোভাইড করেছিলাম। আর আজকের ভিডিওতে সেই অ্যান্সিলারিজ কোম্পানি যেটা আগের প্রিভিয়াস ভিডিওতে আমি আপনার সাথে প্রমিস করেছিলাম সেই দুটো কোম্পানি প্রেজেন্ট করব। টাইমের খুব শর্টের কারণে, অভাবের কারণে আমি জাস্ট দুটো কোম্পানি আইডেন্টিফাই করতে পেরেছি বা অ্যাকচুয়ালি আরো কোম্পানি আইডেন্টিফাই করতে পেরেছি, যেহেতু পুরো অ্যানালাইসিস কমপ্লিট হয়নি সে কারণে দুটো কোম্পানি এই ভিডিওতে আপনার সাথে প্রেজেন্ট করতে চলেছি। তবে এই পুরো ভিডিওটাকে শুধুমাত্র এডুকেশনাল পারপাস বা ইলাস্ট্রেশন পারপাস নেবেন, কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না। আমার অ্যানালাইসিস প্রেজেন্টের পরে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন, অথবা যদি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার না থাকে আপনি নিজে থেকে ডিউটিজেন করে তারপর সঠিক এক্সপোজারে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন কিন্তু ভিডিওটিতে নয়। সবার প্রথমে ইন্ডিয়ার শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে কি কি ডেভেলপমেন্ট আসছে বা নিয়ার ফিউচারে কেন এই ইন্ডাস্ট্রিতে বড় আউটলুক রাখা যায় তার কিছু ইনফরমেশন আগে আপনার সাথে শেয়ার করি। যদিও প্রিভিয়াস ভিডিওতে এই ইনফরমেশনগুলো শেয়ার করেছিলাম, যারা আগের ভিডিওটি দেখেননি তাদের জন্য আগে সংক্ষেপে ইন্ডাস্ট্রির আউটলুক দেখাই, তারপর আমার সিলেক্টেড দুটো কোম্পানি আপনার সাথে লজিকের সাথে কেন কোম্পানিগুলো সিলেকশন করেছি সেগুলো প্রোভাইড করব। সবার প্রথমে 2026-27-এ ইন্ডিয়ার শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে বাজেটের এক্সপেকটেশন রয়েছে অ্যাভারেজ 69,725 ক্রোড় রুপিস এক্সপেনশন, যেটা 2026-27 অর্থবর্ষের জন্য এক্সপেকটেশন রাখা হচ্ছে। আর টোটাল যদি আমি নেক্সট 3 বছরে 2028 পর্যন্ত এক্সপেনশন দেখি, যেটা গভর্নমেন্ট ক্যাপেক্সের আইডিয়া করা হচ্ছে 2.35 লাখ ক্রোড় রুপিস, যেটা পয়েন্ট মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে স্পেসিফিকলি শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে এক্সপেনশন মুড করার জন্য অ্যাকচুয়ালি 2.0 ডেভেলপমেন্টের থ্রুতে এটা কাজ হবে। আর টোটাল ইন্ডাস্ট্রিতে 2.35 লাখ ক্রোড় রুপিস যদি ডেভেলপমেন্ট হয় তাহলে ডেফিনেটলি ইন্ডিয়ার অ্যান্সিলারি কোম্পানি বা শিপ বিল্ডিং কোম্পানিগুলো ভালো করতে পারে। এবার এখানে বর্তমানে যদি আপনি ইন্ডিয়ার শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি কেন ভালো করবে, হঠাৎ করে কি চেঞ্জেস বা লং টার্মের জন্য কেন এই ইন্ডাস্ট্রিকে ফোকাসে রাখা যেতে পারে। দেখুন 2025-25-এ আমি বহু শিপ বিল্ডিং কোম্পানি নিয়ে আপনাকে সাবধান করেছিলাম, কিন্তু 2026-এ কি চেঞ্জেস হচ্ছে, এক্সট্রা কি হচ্ছে। 2020 থেকে 2025 পর্যন্ত ফার্স্ট ফেজে কাজ হয়েছিল, যেটা 2025-এ কমপ্লিট হয়ে গেছিল, যে কারণে নিয়ার টার্মে শর্ট টার্ম কোনো অর্ডার বুক দেখা যাচ্ছিল না, যেটা নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করছিল, যে কারণে আমি আপনাদের এই টাইপের কোম্পানিগুলো থেকে সাবধান করেছিলাম। কিন্তু 2026-এ শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে ক্যাপেক্সের 2.0 স্টার্ট হচ্ছে, যেটা নেক্সট 3 বছরে আবার ইন্ডাস্ট্রিতে বিশাল বড় ক্যাপেক্সের সাইন দেখা যাচ্ছে। আর এই ইন্ডাস্ট্রিতে সরকার কেন ফোকাস করছে, কারণ বর্তমানে যদি আপনি ইন্ডিয়ার শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির খরচ দেখেন তাহলে বিশাল বড় খরচ আসছে 75 বিলিয়ন ইউএস ডলার আমাদের শুধু ফরেন শিপ লিজে নিতে হয়। আর ইন্ডিয়াতে যত পরিমাণ ইম্পোর্ট বা এক্সপোর্ট হচ্ছে তার এখনো ধরতে পারেন 95% কিন্তু শিপিং সেগমেন্টের থ্রুতেই হয়। আর সেই শিপিং সেগমেন্টে ইন্ডিয়া বর্তমানে ধরতে পারেন 11-12 নম্বর পজিশনে রয়েছে, যেটা 2030-এর মধ্যে ইন্ডিয়া 5 নম্বরে আসার টার্গেট রাখছে। আর এখনো পর্যন্ত 75 বিলিয়ন ইউএস ডলার ইন্ডিয়াকে কিন্তু অন্য দেশের শিপকে ভাড়া মানে লিজে নিতে হয়, তারপর কাজ করতে হয়, যে কারণে এই লিজের থেকে হাতছাড়া পাওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এই ইন্ডাস্ট্রিতে ফোকাস করার চেষ্টা করছে, যেটার কারণে ইন্ডিয়ার জিডিপিতে বড় একটা বুস্ট আসতে পারে, যে কারণে লং টার্মে এবং শর্ট টার্মে এই ইন্ডাস্ট্রিকে ফোকাসে রাখা উচিত। 2026-এ নিউ স্কিম লঞ্চ হচ্ছে এবং তার সাথে এই শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে হচ্ছে একটা মোস্ট সিক্লিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। শিপ অ্যাকচুয়ালি একটা শিপ তৈরি হয়ে যাওয়ার পরে সেটা মোটামুটি 20-22-25 বছর পর্যন্ত তার লংজিভিটি থাকে। আর 2026-25 থেকে 26 বা 2020 থেকে 30 পর্যন্ত কি কি ডেভেলপমেন্ট এখানে আছে দেখুন। এর আগে 2000 সাল পর্যন্ত বিশাল বড় ক্যাপেক্স হয়েছিল,
তো সেই সমস্ত শিপগুলো 20-25 বছর পর্যন্ত লঞ্জিভিটি থাকবে। তো সেই হিসেবে 2020 পর্যন্ত 20 থেকে 25, 30, 40 এই টাইমটা কিন্তু আবার নতুন শিপের ডিমান্ড আসবে। আর যত নতুন শিপের ডিমান্ড আসবে টোটাল ইন্ডাস্ট্রি কিন্তু বুম করতে পারে। আর এই টোটাল ইন্ডাস্ট্রিতে যদি আমরা দেখি তাহলে চায়না এবং সাউথ কোরিয়া মেজরিটি পোর্শন দখল করে রেখেছে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে। আর চায়না এবং সাউথ কোরিয়াতে যদি আপনি নতুন কোনো শিপের অর্ডার দিতে চাইছেন সেক্ষেত্রে 2028 পর্যন্ত ওয়েটিং পিরিয়ড রয়েছে। 2028-এর পরে গিয়ে আপনি সেখান থেকে শিপ পাবেন, যে কারণে ইন্ডিয়ার জন্য একটা বিশাল বড় বেনিফিট আসতে চলেছে বা ডেভেলপমেন্ট হতে পারে। যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট এই ইন্ডাস্ট্রিতে ফোকাস করতে পারে তাহলে আমরা গ্লোবাল মার্কেটের একটা ভালো পরিমাণে মার্কেট শেয়ার ক্যাপচার করতে পারি। আরও একটা বেনিফিট রয়েছে যেখানে ইউএস এক্সট্রা চার্জেস করছে কাদের জন্য, চাইনিজ ভেসেলস গুলো যেগুলো ইউএসএ এন্ট্রি করছে সেখানে যে সমস্ত চাইনিজ কোম্পানিগুলো ডাইরেক্ট তাদের শিপ ওখানে পাঠাচ্ছে আমেরিকাতে তাদের জন্য $1 মিলিয়ন সার্ভিস ট্যাক্স রাখা হচ্ছে এক একটা শিপ ভিজিটের জন্য ইউএসএ। আর যদি অন্য কোনো কান্ট্রি চাইনিজ শিপ পারচেস করে বা ভাড়া নিয়ে তারা যদি ইউএসএতে এন্ট্রি নেয় তাদের জন্য $1.5 মিলিয়ন সার্ভিস ট্যাক্স চার্জ করছে, যেটা সাউথ কোরিয়ার কোম্পানির জন্য এই চার্জেসটা থাকবে না। এবং ইন্ডিয়ান কোম্পানির যদি শিপ নিয়ে যায় বা আদার্স কোনো কান্ট্রির শিপ যদি নিয়ে যায় তাহলে তাদের সেই সার্ভিস চার্জটা দিতে হবে না, যে কারণে ডেফিনেটলি আমার মনে হয় ইন্ডিয়ান কোম্পানিগুলো ফোকাসে আসতে পারে। চায়না এবং সাউথ কোরিয়াতে কিন্তু 2028 পর্যন্ত অলরেডি ফুললি বুক রয়েছে। তো যে কারণে আমার মনে হয় এই ইন্ডাস্ট্রি ভবিষ্যতে ভালো করতে পারে। আরও কিছু পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে যেটা আমি আগের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম। চলুন এবার আজকের ভিডিওতে যে দুটো অ্যান্সিলারিজ কোম্পানি, মেইন বোর্ড কোম্পানিগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, যেমন ধরুন কোচিন শিপইয়ার্ড ধরেন, ম্যাসগন ডক ধরেন, এই কোম্পানিগুলো আমি আপাতত বাদ রাখছি কারণ সেই কোম্পানিগুলো ডাইরেক্ট প্লেইং কোম্পানিতে আসছে। আমি ফোকাস করতে চাইছি অ্যান্সিলারিজ কোম্পানিগুলো বা এই ডাইরেক্ট শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি গ্রোথ করলে আদার্স যে সমস্ত প্রক্সি কোম্পানিগুলো তারা কিন্তু আরো ডবল বেনিফিট পেতে পারে, কারণ তাদের মার্কেট ক্যাপ হিসেবে তারা ছোট পজিশনে রয়েছে। তো সেই হিসেবে আমার সবার প্রথম সিলেক্টেড কোম্পানি হলো, এর আগেও আপনার সাথে ডিসকাস করেছি, জেএসডব্লিউ গ্রুপের জেএসডব্লিউ ইনফ্রা কোম্পানি। এই কোম্পানি টোটাল শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির ডাইরেক্ট এবং জেএসডব্লিউ গ্রুপের ব্যাক সাপোর্ট রয়েছে এবং গ্রেট ম্যানেজমেন্ট টিম রয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্ট থেকে কোম্পানি বিলং করছে, যে কারণে আমি এই কোম্পানিটাকে সিলেকশন করেছি। কোম্পানির বিজনেস যদি আমি বলি, বিজনেসের 5টা কি অ্যাডভান্টেজের মধ্যে এই কোম্পানি ইন্ডিয়ার সেকেন্ড লিডিং পোর্ট অপারেটর বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে এবং ইন্ডিয়ার প্রমিনেন্ট একটি গ্রুপের মাধ্যমে কোম্পানিটাকে ম্যানেজ করা হচ্ছে, জেএসডব্লিউ গ্রুপ, যাদের প্রত্যেকটি কোম্পানি সাকসেসফুলি ইন্ডিয়ান মার্কেটে মানে সার্ভাইভ করছে। আর ইন্ডিয়ার দুটো পোর্টের কমার্শিয়াল এই কোম্পানি অপারেশন করে থাকে আন্ডার O&M এগ্রিমেন্টের মাধ্যমে এবং লং টার্ম এগ্রিমেন্টে, যেখানে কোম্পানি 41 মেট্রিক টন পার অ্যানাম কার্গো হ্যান্ডেলিং করে থাকে। এছাড়া কোম্পানি পোর্ট ইনফ্রাস্ট্রাকচারেও কাজ করছে, তার সাথে কার্গো হ্যান্ডেলিং বিজনেস সেগমেন্টে কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজ করছে। কোম্পানির ক্যাপেক্সের স্ক্রিনশট আপনারা স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন। একবার ভিডিওটিকে পজ করে কোম্পানির ক্যাপেক্স দেখে নেবেন যে এই কোম্পানিটাকে পুষ্পেন্দু কেন সিলেকশন করেছে। আশা করছি খুব শর্টে আমি আপনাদের বোঝাতে পেরেছি। চলুন এবার জেএসডব্লিউ ইনফ্রা কোম্পানির ফান্ডামেন্টাল এবং ফিনান্সিয়াল কি পজিশনে রয়েছে সেটা বোঝাবো, তারপর আরো একটি কোম্পানি আপনার সাথে বোঝাবো, যেটার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। একটু ওয়েট করুন। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিটাকে কেন সিলেকশন করেছি? কোম্পানির মার্কেট ক্যাপ একটা মিড রেঞ্জে রয়েছে এবং কোম্পানি তার টপের থেকে কিছুটা ডিসকাউন্টও রয়েছে। বিশেষ করে কোম্পানি তার ভ্যালুয়েশন ওয়াইজ একটা বড় ক্যাপেক্সের সাথে বিজনেসে আসছে এবং তার সাথে মাত্র 0.6 টাইমের আশেপাশে পিইজি ডিমান্ড করছে। তো এই 37-এর পিই রেশিও বলছে যে ক্লিয়ার কোম্পানিতে একটা পি এক্সপেনশনের অপরচুনিটি রাখা যেতে পারে। প্রমোটারের কাছে ম্যাক্সিমাম স্টেক রয়েছে 83% এবং কোম্পানি ডবল ডিজিট 15 থেকে 16% আরওসি এবং আরওই জেনারেট করতে পারে, যেটা একটা স্টেবল পজিশনে রয়েছে। ডেট একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে। একটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির ক্ষেত্রে 0.5 টাইম ডেট টু ইকুইটি একটা গ্রেট পজিশন মেনটেন করে। যদি আমি কোম্পানির পিএনএল স্টেটমেন্টে আসি, হিস্ট্রি থেকেই কন্টিনিউয়াস একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি মেনটেন করছে এবং 50% কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে। যে কোনো কোম্পানি 50% অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করলে তাকে আমরা একটা কোয়ালিটি কোম্পানি হিসেবে দেখতে পারি। যদিও আমার তরফ থেকে কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন নয়, কেন কোম্পানিটা আমার বেটার লাগছে সেটাই আপনার সাথে বোঝাচ্ছি। কন্টিনিউয়াসলি কোম্পানি
তার বটম লাইনকে একটা বাম্পার লেভেল গ্রোথ করতে সক্ষম রয়েছে। যদি আপনি কোম্পানির হিস্টোরিক্যাল লাস্ট 5 বছর, 3 বছর এবং ট্রেলিং 12 মান্থের কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখেন, 22% উপরে সেলস গ্রোথ রয়েছে এবং কোম্পানির 30-35% উপরে ধরতে পারেন 3 বছরে তো 64% কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ জেনারেট করে। তো সব দিক থেকে পারফেক্ট পজিশনে রয়েছে। শুধু নেগেটিভ সেন্টিমেন্টের জন্য 1 বছরে কোম্পানি নেগেটিভ 12% রিটার্ন প্রোভাইড করে আছে। আর এটাই একটা গ্রেট কোম্পানিতে অপরচুনিটি হিসেবে দেখার জন্য পারফেক্ট পজিশন। কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউ গ্রোথ করেছে। লাস্ট 4 বছরের মধ্যে কোম্পানি অলমোস্ট 2 টাইমসের আশেপাশে তাদের ফিক্সড অ্যাসেট গ্রোথ করেছে এবং লাস্ট 2 বছরে কোম্পানি তাদের লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট সিডব্লিউআইপি মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেসে কাজ করেছে, যেটা ক্লিয়ার বোঝাচ্ছে যে কোম্পানি একটা বাম্পার ক্যাপেক্স এর মধ্যে রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি, রিটেল পাবলিকের পার্টিসিপেশন কমছে, যেটা আপনি পাবলিকের স্টেক দেখলে বুঝতে পারছেন। 6% থেকে পাবলিকের স্টেক 5% এসেছে। প্রোমোটার তাদের স্টেককে 2% 3% মতো রিডিউস করেছে। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ লিস্টিং হওয়ার 3 বছরের মধ্যে প্রোমোটার হোল্ডিং 75% আনতে হবে, ভবিষ্যতে আরো সেলিং হবে। তো এই সেলিংটা কিন্তু এফআইআই পারচেস করেছে। যবে থেকে কোম্পানি লিস্ট হয়েছে কন্টিনিউ এফআইআই এই কোম্পানিতে স্টেক পারচেস করছে, যেই এফআইআই ওভারঅল ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার সেলিং করছে, যেটা এই কোম্পানির জন্য অ্যাকচুয়ালি আমাদের পজিটিভ সেন্টিমেন্ট প্রোভাইড করে। তো জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিটা আমার মনে হয় এই টোটাল ইনফ্রাস্ট্রাকচার মানে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির ইনফ্রা রিলেটেড যদি আপনি কোনো কোম্পানি খুঁজছেন, তাহলে জেএসডব্লিউ ইনফ্রা একটা বেস্ট সিলেক্টিভ কোম্পানি লিস্টে রাখা যেতে পারে। আমার মত অনুযায়ী এই কোম্পানিটাকে অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন। চলুন আজকের সিলেকশনের আরো একটি কোয়ালিটি কোম্পানি, যদিও এটা একটু রিস্কি কোম্পানি, কারণ ছোট মাইক্রো ক্যাপ কোম্পানি সিলেকশন করেছি। এই কোম্পানিও কিন্তু ইন্ডিয়ার টোটাল শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির একটা ভালো লেভেলের ডেভেলপমেন্ট বা ভালো লেভেলের এক্সপেনশন হিসেবে কোম্পানি কাজও করছে এবং কোম্পানি একদম র ম্যাটেরিয়াল হিসেবে মানে যে সমস্ত প্রোডাক্ট ছাড়া শিপ তৈরি করা যাবে না সেই ধরনের প্রোডাক্ট কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে। চলুন কোম্পানির বিজনেস মডেল আপনাদের বোঝানোর জন্য স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি, কোম্পানির নাম কৃষ্ণা ডিফেন্স অ্যান্ড অ্যালয় ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানি অ্যাকচুয়ালি কি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে? কোম্পানির ডিফেন্স ইন্ডাস্ট্রির মধ্যে যদি আমি আসি, তাহলে কোম্পানি অ্যাকচুয়ালি অ্যালয় ওয়েল্ডিং গুলো তৈরি করে এবং তার সাথে অ্যালয় ওয়েল্ডিং ওয়্যারস গুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে। এবং মেইন বিজনেস যেখান থেকে কোম্পানি ম্যাক্সিমাম প্রোডাকশন করে থাকে বা ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট করে, সেটা হচ্ছে স্টিল সেকশন থেকে শিপ বিল্ডিং মানে শিপ তৈরি করার জন্য এই যে শিপের নিচে যে মেইন স্ট্রাকচারটা তৈরি হয় সেই স্টিল, এটা কিন্তু নর্মাল কোম্পানির স্টিল দ্বারা হবে না, এটা কোনো স্পেসিফিক প্রোডাক্ট প্রয়োজন। যে স্টিলের স্ট্রাকচারগুলো এই কোম্পানি তৈরি করে থাকে এবং সেকশনাল যে সমস্ত স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে এবং এটা হচ্ছে কোম্পানির মেইন বিজনেস। তার সাথে ওয়েল্ডিং করার জন্য এই স্ট্রাকচারটা তৈরি করার জন্য যে ওয়েল্ডিং করা হয়ে থাকে, যেটা আমরা বাংলায় ঝালাই বলে থাকি, সেই ঝালাইয়ের জন্য কিন্তু যে স্টিক্সগুলো ইউজ করা হয় সেই ওয়েল্ডিংসগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে। এছাড়া কোম্পানি আরও বিজনেস রয়েছে যেখানে কোম্পানি ব্রিক্সগুলো তৈরি করে থাকে, অ্যালয় ব্রিক্সগুলো, ওই ব্রিক্সগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে। এছাড়া কোম্পানি স্টিল প্রোফাইল ম্যানুফ্যাকচারিং করে থাকে এবং তার সাথে কোম্পানি মানে ধরতে পারেন ডিআরডিও এবং ডিআইপিএস এর জন্য কোম্পানি হিট এক্সচেঞ্জার যে মানে প্রোডাক্টগুলো সেগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে, যেগুলো কিন্তু ডিফেন্স সেক্টরে এবং টোটাল এই ইন্ডাস্ট্রিতে ইনফ্রাস্ট্রাকচারে একটা ভালো পরিমাণে অনস্বীকার্য ভূমিকা পালন করে। আর যদি আমি এই কোম্পানির ডিফেন্স ইন্ডাস্ট্রিতে বা টোটাল শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির কিছু মার্কেট লিডিং কোম্পানির সাথে যে কোম্পানির টাই আপ রয়েছে, মানে র ম্যাটেরিয়াল যাদের কাছে সাপ্লাই করে, এই কোম্পানির ক্লায়েন্ট লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি সবার প্রথমে ডিফেন্স অথবা শিপ বিল্ডিং বিজনেসে আসি, তাহলে ম্যাসগন ডগ ইন্ডিয়ার শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে একটা মার্কেট লিডিং কোম্পানি এবং কোচিন শিপইয়ার্ড সে কোম্পানিও এই কোম্পানির কাস্টমার লিস্টে রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ইন্ডিয়ান নেভি এই কোম্পানির কাস্টমার লিস্টে রয়েছে। হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড এই কোম্পানির কাস্টমার লিস্টে রয়েছে। লার্জন অ্যান্ড টিউব্রো এই কোম্পানির কাস্টমার লিস্টে রয়েছে। গার্ডেন রিচ রয়েছে এবং গোয়া শিপইয়ার্ড লিমিটেড এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে। এছাড়া কোম্পানি গ্লোবাল মার্কেট, ডোমেস্টিক মার্কেট ছাড়া গ্লোবাল মার্কেটেও কিন্তু একটা স্ট্রং পজিশন হোল্ড করে। যদি আমি কোম্পানির হাফ ইয়ারলি প্রেজেন্টে আসি, তাহলে কোম্পানি রেভিনিউতে যদি আপনি দেখেন 28% রেভিনিউ গ্রোথ করেছে হাফ ইয়ারলি রেজাল্টে, যেটা একটা বাম্পার গ্রোথ এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টের মধ্যে। কোম্পানি যদি আপনি নেট প্রফিট দেখেন 47% ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি নেট প্রফিট ইনক্রিজ করেছে। কোম্পানির এবিডা 52.9% ইনক্রিজ করে দেখিয়েছে। কোম্পানির
এবিটা যদি আপনি দেখেন তাহলে 291 পয়েন্ট বেসিসে ইয়ার অন ইয়ার বেসিসে ইনক্রিজ দেখিয়েছে। কোম্পানির প্রফিট থেকে শুরু করে কোম্পানির রেভিনিউ থেকে শুরু করে সবকিছু একটা বাম্পার লেভেল গ্রোথের সাইন এখানে দেখাচ্ছে। তো আশা করছি কোম্পানির বিজনেস আমি আপনাদের খুব শর্টে বোঝাতে পেরেছি। চলুন এবার কৃষ্ণা ডিফেন্স অ্যান্ড অ্যালায়েড লিমিটেড কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির ভ্যালুয়েশন কি পজিশনে রয়েছে সেটা বোঝানোর জন্য আবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো যদি আমি কৃষ্ণা ডিফেন্স অ্যান্ড অ্যালায়েড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির মার্কেট ক্যাপ হিসেবে দেখি, তাহলে একেবারেই ছোট কোম্পানি, যে কারণে একটু রিস্ক কোম্পানিতে থাকে এবং বিশেষ করে কোম্পানিতে রিস্ক একটু বেশি থাকছে। কেন? কারণ কোম্পানি অতীতে লাস্ট 4-5 বছরে বহুগুণ রিটার্ন প্রোভাইড করেছে, আর এত বড় রিটার্নের পরে কোম্পানিতে কিছুটা রিস্ক থাকতে পারে, এটা নর্মাল ব্যাপার। যে কারণে যারা রিস্কি ইনভেস্টর তারাই এই কোম্পানিটাকে সিলেক্টিভ লিস্টে রাখবেন বা ওয়াচ লিস্টে অ্যাড করবেন। তাড়াহুড়ো কোনো এন্ট্রির জন্য তাড়াহুড়ো করা উচিত নয়। যখন এক্সট্রিমলি ডিসকাউন্টে কোম্পানি পেয়ে যাবে নেগেটিভ সেন্টিমেন্টে, তখন এই টাইপের কোম্পানি দেখা উচিত। আর যেহেতু ছোট কোম্পানি এবং স্পেসিফিক অ্যান্সিলারি ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ার যত লিডিং কোম্পানি রয়েছে সেই প্রত্যেকটা কোম্পানির কাছে এই কোম্পানির প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকে, যে কারণে কোম্পানিটাকে সিলেকশন করা। এবং এই কোম্পানিতে এইচএনআই ইনভেস্টরের মধ্যে আশিস কাচলিয়া একসময় কোম্পানিতে ইনভেস্টেড ছিল, যে কারণে আপনি কনফিডেন্স কিছুটা কোম্পানিতে রাখতে পারেন। টপের থেকে কোম্পানি বেশ কিছুটা ডিসকাউন্টে রয়েছে। 44-এর পিই রেশিও কোম্পানি ডিমান্ড করছে এবং এই 44-এর পিই রেশিও যে পারফেক্ট পজিশনে রয়েছে, যেটা পিইজি রেশিও আমাদের বোঝাচ্ছে যে 0.4 টাইম পিইজি, তার মানে কোম্পানির পিই রেশিও ঠিক রয়েছে। আর যদি আমি কোম্পানির রিটার্ন রেশিওতে আসি, তো ডেট ফ্রি কোম্পানি 18.4% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে, সুপার ডুপার। আর ডেট কোম্পানি 0, তার মানে পারফেক্ট পজিশনে রয়েছে। তবে এ টাইপের কোম্পানির ক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ একটু হাই থাকে। আপনারা যদি এখানে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজে আসেন সেটাই বুঝতে পারবেন কন্টিনিউয়াসলি কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ বাড়ছে। এটা হিসাব মতো নেগেটিভ সাইন হওয়ার কথা, কিন্তু যেহেতু কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্ট থেকে বিলং করে, এই টাইপের কোম্পানির ক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ একটু হাই হয়, যে কারণে কোম্পানির ক্যাশ ফ্লোতে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নেগেটিভ রয়েছে। তবে এখানে চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ B2G থেকে কোম্পানি সাপ্লাই দিয়ে থাকে, তো এটা নর্মাল ব্যাপার B2G এর কোম্পানির ক্ষেত্রে। যদি আমি কোম্পানিকে প্রথম থেকে আরেকবার অ্যানালাইসিস করি, তাহলে ডেট ফ্রি কোম্পানি, প্রোমোটারের কাছে 60% স্টেক রয়েছে, রিটার্ন রেশিওতে কোম্পানি সুপার ডুপার রিটার্ন জেনারেট করতে পারে এবং পিইজি রেশিও হিসেবে কোম্পানির ভ্যালুয়েশন পারফেক্ট। আর ইন্ডাস্ট্রির আউটলুক যেভাবে গ্রোথের আউটলুক রয়েছে, সেই হিসেবে যেহেতু কোম্পানির মার্কেট ক্যাপ ছোট, তো অবশ্যই আমার মত অনুযায়ী রিস্কি কোম্পানি হলেও কোম্পানিটাকে আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি। পিএনএল স্টেটমেন্টে কোম্পানি কন্টিনিউয়াসলি তার টপ লাইনকে গ্রোথ করতে সক্ষম রয়েছে এবং কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিনকে মেনটেন করতে সক্ষম রয়েছে। এবং যদি আমি বটম লাইনে আসি, কন্টিনিউয়াসলি কোম্পানি তার প্রফিটকে ইনক্রিজ করছে। হ্যাঁ, টাকা ঘুরে আসতে একটু সময় লাগে, তবে কন্টিনিউয়াসলি কোম্পানি তার প্রফিটকে ইনক্রিজ করতে সক্ষম। ব্যালেন্স শিটে যদি আমি আসি, কোম্পানির আদার অ্যাসেটস এর মধ্যে ট্রেড রিসিভেবলস 33 কোটি রয়েছে। 33 কোটি ট্রেড রিসিভেবলস কি ঠিক আছে? যদি আমি কোনো কোম্পানির 2 বছরের ট্রেড রিসিভেবলস এর সমান, মানে 2 বছরের প্রফিটের সমান ট্রেড রিসিভেবলস থাকে, তার মানে ঠিকঠাক পজিশন। তো এখানে সেরকম একটা প্রবলেমেটিক নয়, কারণ তার আশেপাশেই রয়েছে, তো খুব হাই পরিমাণে ট্রেড রিসিভেবলস কোম্পানির কাছে নেই। আর 1 বছরে কোম্পানি টপের থেকে ডিসকাউন্টেও রয়েছে, কিন্তু কোম্পানির টপ লাইন এবং বটম লাইন মেইনটেইন পজিশনে রয়েছে। তো আমার মত অনুযায়ী একটা কোম্পানির মধ্যে ঠিক যেই যেই সাইন থাকলে আমরা সেই কোম্পানিকে পজিটিভ লিস্টে রাখি, এই কোম্পানির মধ্যে সেই সবকটা সাইনই রয়েছে। প্রোমোটারের কাছ থেকে স্টেক কিছুটা সেলিং হয়েছে, এটা কিছুটা নেগেটিভ সাইন হতে পারে, তবে একটা ডিসকাউন্ট ভ্যালুয়েশনে এই টাইপের কোম্পানিকে আমরা চেক আউট করতে পারি। আশিস কাচুলিয়ার কাছে একসময় কোম্পানি ছিল, তিনি সেলিং করেছে, তবে লেটেস্ট কোয়ার্টারে এখানে 3 জন সাকসেসফুল ইনভেস্টর কিন্তু ফ্রেশ এন্ট্রি নিয়েছে, যদিও মাঝখানে তারা কিছুটা টাইমে সেলিং করেছিল। তো যদি আমি কৃষ্ণা ডিফেন্স অ্যান্ড অ্যালায়েড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটাকে রাখি, তাহলে ওয়াচ লিস্টে রাখার মতন কোম্পানি, একটু রিস্কি কোম্পানি, বুঝে শুনে ইনভেস্ট করবেন। আর যদি আপনার পছন্দ হয়, কোনো তাড়াহুড়ো করবেন না, কারণ নেক্সট 2-3 বছর টোটাল ইন্ডাস্ট্রি একটা ভালো পারফর্ম করার চান্স দেখা যাচ্ছে। এবং বিশেষ করে বাজেটে অ্যাকচুয়ালি কতটা ইমপ্লিমেন্ট হয়, যেই এক্সপেকটেশন রয়েছে যে 2.35 লাখ ক্রোড় রুপিস বাজেটে এক্সপেনশন আসতে পারে, যদি সেই লেভেলের এক্সপেকটেশন আসে, আমার মনে হয় নেক্সট বুল মার্কেটে এই টাইপের কোম্পানি পারফর্ম করার জন্য পারফেক্ট পজিশনে রয়েছে। আর যদি কোনো ডাউট থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। স্টক মার্কেটকে যদি একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স শিখতে চাইছেন, মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কিন্তু ভালো কোম্পানি অ্যানালাইসিস করতে পারেন না, কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা সেটা আইডেন্টিফাই করতে পারেন না, বা আপনার কোম্পানি মার্কেট সাইকেলের কোন পজিশনে রয়েছে, স্টেলথ ফেজ, অ্যাওয়ারনেস ফেজ বা মোমেন্টাম ফেজ, সেগুলো কি করে আইডেন্টিফাই করবেন,
এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন, এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য থাকছে। তো ইন্টারেস্টেড থাকলে, মার্কেট নিয়ে সিরিয়াস থাকলে, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখলে, তাহলেই পার্সোনাল ক্লাসের জন্য এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা যারা চ্যানেলে মেম্বারশিপ নিয়েছেন অবশ্যই নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। মান্থলি 119 টাকার মেম্বারশিপ যদি নিয়ে থাকেন অবশ্যই একদম লেটেস্ট ভিডিওর স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। এই মাসেরই 10 তারিখের মধ্যে আমরা একটি মিটিংয়ের অ্যারেঞ্জ করছি, যেই মিটিংয়ে আপনি আপনার সমস্ত ডাউটকে ক্লিয়ার করতে পারবেন। তো অবশ্যই মেম্বারশিপ নাও থাকলে নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।